26শে জানুয়ারি এই তারিখটি আমরা ছোট থেকেই শুনে আসছি। স্কুলে পতাকা তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর টিভিতে দিল্লির শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্রীয় পদযাত্রা, এইসব মিলিয়েই আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস। আবার অনেকের কাছে এটা শুধু একটা ছুটির দিন। কিন্তু একটু যদি ভাবি তাহলে দেখব এই দিনটির পিছনে লুকিয়ে আছে অনেক প্রশ্ন। খুব সাধারণ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমরা বইয়ে পড়েছি ঠিকই, কিন্তু মন দিয়ে কখনো ভাবিনি। ভারত তো 1947 সালে স্বাধীন হয়েছিল, তাহলে আবারও 1950 সালে কি হলো? কেন বলা হয় এই দিনে ভারত প্রজাতন্ত্র হলো? স্বাধীন দেশ হয়েও কি ভারত তখনও পুরোপুরি স্বাধীন ছিল না? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের সংবিধান তো 26শে নভেম্বর 1949 সালে তৈরি হয়ে গিয়েছিল, তাহলে সেই দিন কেন চালু হলো না? কেন ঠিক 26শে জানুয়ারি তারিখটাই বেছে নেওয়া হলো? আজকের ভিডিওতে আমরা জানবো প্রজাতন্ত্র দিবসের ইতিহাস সম্পর্কে ও এই দিনটির সঙ্গে সাধারণ মানুষের ত্যাগ, স্বাধীনতার স্বপ্ন আর সংবিধানের স্বপ্ন কিভাবে জড়িয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই জানবো প্রজাতন্ত্র দিবস আসলে কি। প্রজাতন্ত্র দিবস মানে শুধু একটি জাতীয় উৎসব নয়, এই দিনটি হলো ভারতের জীবনে একটা নতুন অধ্যায়। এই দিন অর্থাৎ 26শে জানুয়ারি 1950 ভারত প্রথমবার নিজের লেখা সংবিধান অনুযায়ী চলা শুরু করে। তার আগে দেশ স্বাধীন হলেও দেশ চালানোর নিয়ম পুরোপুরি আমাদের নিজের হাতে ছিল না। প্রজাতন্ত্র দিবস মানে হলো আমাদের দেশ কোনো আর ব্যক্তি বা শক্তির ইচ্ছায় চলবে না, দেশ চলবে একটি লিখিত নিয়ম অনুযায়ী, যেটাকে আমরা বলি সংবিধান। এই সংবিধান ঠিক করে দেয় সরকার কি করবে, সরকার কি করতে পারবে না, আর সাধারণ মানুষের অধিকার কি। এই জন্যই প্রজাতন্ত্র দিবস মানে শুধু পতাকা তোলা নয়, এটা হলো সেই দিন যেদিন ভারত নিজের পায়ে দাঁড়ায়। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র এই শব্দটা শুনলেই অনেকের মনে হয় এটা বুঝি কোনো কঠিন রাজনৈতিক শব্দ, কিন্তু বাস্তবে এর মানে আসলেই সহজ এবং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রজাতন্ত্র মানে এমন একটি দেশ যেখানে দেশের প্রধান কোনো রাজা বা সম্রাট নন, দেশের প্রধান হন জনগণের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি। এই ব্যবস্থায় কেউ জন্মসূত্রে বড় নয়, সবাই আইনের চোখে সমান। প্রজাতন্ত্র দেশে সবচেয়ে বড় শক্তি হলো সংবিধানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা সবাই সংবিধানের অধীনে কাজ করেন। ভারত প্রজাতন্ত্র হওয়ার মানে হলো এই দেশের শেষ কথা বলবে আইন, কোনো ব্যক্তি নয়। এবার আসি তৃতীয় প্রশ্নে, স্বাধীনতার পরেও কি ভারত পুরোপুরি স্বাধীন ছিল? 15ই আগস্ট 1947 এই দিনটি আমরা সবাই জানি ভারতের স্বাধীনতার দিন হিসেবে। ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল, বিদেশি শাসক দেশ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো এই স্বাধীনতার পরেও কি ভারত বাস্তবে পুরোপুরি নিজের মতো করে চলতে শুরু করেছিল? সত্যিই কি তাই? না, তখনও ভারত পুরোপুরি স্বাধীন ছিল না। স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু দেশের শাসন ব্যবস্থা তখনও অনেকটা ব্রিটিশ আমলের নিয়ম মেনে চলছিল। স্বাধীনতার পরের দিন থেকেই ভারত নিজের সংবিধান অনুযায়ী চলেনি। তখনও পর্যন্ত ভারতের নিজস্ব কোনো সংবিধান কার্যকর ছিল না। দেশ চালানো হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী, যেটা কোনো ব্রিটিশদের তৈরি আইন। অর্থাৎ ভারত স্বাধীন হলেও দেশের মাথায় তখনও ব্রিটিশ শাসনের ছায়া পুরোপুরি যায়নি। এই সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন গভর্নর জেনারেল, প্রথমে লর্ড মাউন্ট ব্যাটেন, পরে চক্রবর্তী গোপালাচারী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভারতের বহু রাজ্য তখনও পুরোপুরি দেশের সঙ্গে যুক্ত হয়নি। বহু দেশীয় রাজ্য নিজেদের মতো করে থাকতে চাইছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের কঠোর পরিশ্রমে একে একে সেগুলিকে ভারতের সাথে যুক্ত করে। এই সময়টা ছিল ভারতের জন্য এক অস্থির সময়। দেশভাগের যন্ত্রণা, শরণার্থীদের টল, সাম্প্রদায়িক দাঙ্গা, অর্থনৈতিক দুরবস্থা, সবকিছুর মধ্যেই নতুনভাবে দেশকে দাঁড় করাতে হচ্ছিল। তাই বলা হয় 1947 থেকে 1950 সাল পর্যন্ত সময়টা ছিল ভারতের রূপান্তর সময়। এই সময়ে ঠিক করা হচ্ছিল এই দেশ কিভাবে চলবে, কার হাতে ক্ষমতা থাকবে, সাধারণ মানুষের অধিকার কি হবে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানেই। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু ভারত নিজের অর্থে শাসন করার ক্ষমতা পেয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, যেদিন দেশের নিজস্ব সংবিধান কার্যকর হয়। এই কারণেই প্রজাতন্ত্র দিবস শুধু একটি উৎসব নয়, এটা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার প্রতীক।
এবার আসি চতুর্থ প্রশ্নে, ভারতে সংবিধান কেন দরকার হয়েছিল? ভারতের মতো এত বিশাল দেশের জন্য শুধু স্বাধীনতা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। স্বাধীনতার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই দেশ চলবে কিভাবে। ভারতে তখন শত শত রাজ্য, নানা রাজা, নানা ভাষা, নানা সংস্কৃতি, কোথাও রাজাদের শাসন, কোথাও ব্রিটিশদের শাসন বা আইন, কোথাও আবার নিজস্ব নিয়ম। যদি সবাই নিজের মতো চলতো তাহলে দেশটা কখনোই একসাথে এগোতে পারত না। এই জন্যই সংবিধানের প্রয়োজন পড়ে। সংবিধান হলো একটি লিখিত নিয়মের বই, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকে দেশ কিভাবে চলবে, কার কতটা ক্ষমতা থাকবে, কার ক্ষমতার সীমা কোথায়। সংবিধানের দরকার হয়েছিল সাধারণ মানুষের জন্য, যাতে কোনো সরকার ইচ্ছা মতো মানুষকে শোষণ করতে না পারে, যাতে ধনী গরিব, ছোট বড়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের চোখে সমান থাকে। এই সংবিধান ঠিক করে দেয় মানুষকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না, কারোর কথা বলার অধিকার কেড়ে নেওয়া যাবে না। সংবিধান না থাকলে স্বাধীনতা শুধু কাগজে থাকতো, কিন্তু সংবিধান স্বাধীনতাকে বাস্তব জীবনে এনে দেয়। এই কারণে বলা হয় সংবিধান শুধু আইন নয়, এটা ভারতের মেরুদণ্ড। এবার আসি পঞ্চম প্রশ্নে, ভারতের সংবিধান তৈরি করতে এত কেন সময় লেগেছিল? ভারতের সংবিধান কোনো একদিনে লেখা হয়নি, এবং এটা কোনো একজন মানুষের সিদ্ধান্ত নয়। ভারতে নানা প্রান্ত থেকে ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম ও বিভিন্ন সমাজের মানুষেরা বা প্রতিনিধিরা এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এমন একটি সংবিধান তৈরি করা যা পুরো দেশকে এক সূত্রে বাঁধবে। এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। প্রত্যেকটি ধারা নিয়ে দীর্ঘ আলোচনা, তর্ক, সংশোধনের পর প্রায় 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়েছিলেন ভারত সংবিধান তৈরি করতে। তাই এই সংবিধান শুধু আইনের বই নয়, এটা ভারতের মানুষের অভিজ্ঞতা, আশা আর ভবিষ্যতের ভিত্তি। এবার আসি ষষ্ঠ প্রশ্নে, কেন 26শে জানুয়ারি দিনটি বেছে নেওয়া হলো? এখন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা পৌঁছেছি, এখানেই মানুষ সবচেয়ে বেশি গুলিয়ে ফেলে। 26শে নভেম্বর 1949 এই দিনে ভারত সংবিধান লেখা শেষ করে। সবাই তা গ্রহণ করে নিল। দেশ চালানোর নিয়ম লেখা শেষ, কাগজ কলমে আইন তৈরি করাও হয়ে গেছে। কিন্তু এখানেই প্রশ্ন আসে, যদি সংবিধান তৈরি হয়ে যায় তাহলে সেই দিন কেন দেশে নতুন আইন চালু করা হলো না? কারণ একটা দেশের শাসন ব্যবস্থা এক রাতের মধ্যে বদলানো যায় না। আদালত, রাজ্য প্রশাসন, সরকার সবারই নতুন সংবিধানের সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার ছিল। তাই সংবিধান তৈরি হলো 26শে নভেম্বর, কিন্তু চালু করা হলো পরে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই জায়গায় গিয়ে ইতিহাস শুধু হিসেব রাখেনি, আবেগকেও গুরুত্ব দিয়েছে। চলো একটু পিছিয়ে যায়। 26শে জানুয়ারি 1930 সালে এই দিনে ভারত প্রথমবার ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজের মানে হলো আমরা আর ব্রিটিশদের অধীনে থাকতে চাই না, আমরা চাই সম্পূর্ণ স্বাধীনতা। 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর 1930 সালে 26শে জানুয়ারিতে সারা দেশে প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়। এই দিনটি ছিল স্বাধীন ভারতের স্বপ্ন দেখার দিন। তাই স্বাধীনতার পর যখন সিদ্ধান্ত নেওয়া হলো কবে সংবিধান কার্যকর হবে, তখন নেতারা বলেন যে দিনে স্বাধীনতার স্বপ্ন ঘোষণা করা হয়েছিল ঠিক সেই দিনেই ভারত নিজের আইন চালু করবে। এই কারণে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হলেও 26শে জানুয়ারি 1950 সালে তা কার্যকর হয়। একটার দিন হলো ভাবনার জন্ম, আরেকটি হলো ভাবনার বাস্তব রূপ। এই জন্যই 26শে জানুয়ারি শুধু একটি তারিখ নয়, এটা একটা স্বপ্ন পূরণ হওয়ার দিন। এবার আসি সপ্তম প্রশ্নে, এই দিনে সাফল্যের পিছনে কারা আছেন? 26শে জানুয়ারির মাহাত্ম্য শুধু রাষ্ট্রপ্রধানের কাছে নয়, এই দিনের পিছনে আছেন অনেক অজানা নায়ক, যারা লড়াই, ত্যাগ আর স্বপ্ন নিয়ে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে গড়ে তুলেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধান তৈরিতে ছিলেন মূল ব্যক্তি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা দেশের প্রশাসনকে সংবিধানের নিয়ম অনুযায়ী পরিচালনার জন্য কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু শুধু নেতা নয়, আছেন অগণিত সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সমান অধিকার ভিত্তিক দেশ। এই দিনটি শুধু ঐতিহাসিক তারিখ নয়, এটি হলো সব মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং সাহসের চূড়ান্ত প্রতিফলন।
যারা ভারতকে স্বাধীন এবং সংবিধানের অধীনে শক্তিশালী করে গড়ে তুলেছেন। 26শে জানুয়ারি শুধু একটি দিন নয়, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় দেশ আমাদের, সংবিধান শুধু বইয়ে নয়, আমাদের আচরণে বেঁচে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় সংবিধান। ধন্যবাদ।